একজন ন্যায়নিষ্ঠ আবেগী মানুষ ব্যারিস্টার সুমন। আইনজীবী, রাজনীতিক, ক্রীড়া সংগঠক, কত ভাবেই না তাকে পরিচয় দেওয়া যায়। তবে তিনি মানুষের কাছে এসেছেন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে। সেই তাকে গণপ্রদানের পর এক মামলায় কারাগারে বন্দী রাখা হয়েছে ১.৫ বছর ধরে। হাইকোর্টের এই আইনজীবীর উত্থান মূলত ফেসবুকে লাইভ করে তিনি বিভিন্ন এলাকার সমস্যাগুলো তুলে ধরতেন। নিজের এলাকার কিশোরদেরকে পড়াশোনা ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতেন। রাজনৈতিক বিশ্বাসে তিনি আওয়ামী লীগের ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে। তবে দল ক্ষমতায় থাকার সময় নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করেছেন। আদালতে নিয়ে গেছেন অনেক বিষয়। তার রিট আবেদনের কারণে অনেক অনিয়মের সুরাহা হয়েছে। অনেক নেতা বা সরকারি কর্মকর্তাকে পড়তে হয়েছে বিপাকে। তার আলোচিত অনেক মামলা রয়েছে যেখানে তিনি ক্ষমতাবানদের চ্যালেঞ্জ করেছেন। সরকারি সংস্থা বা কর্মকর্তাদের এনেছেন জবাবদিহিতার আওতায়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সালাম মুর্শিদের অবৈধ সম্পদ ও গুলশানের বাড়ি দখল নিয়ে হাইকোর্টে মামলা করেন ব্যারিস্টার সুমন। পরে হাইকোর্ট গণপূর্ত বিভাগকে ৩০০ কোটি টাকার বাড়ি রাষ্ট্রের অনুকূলে নেওয়ার নির্দেশ দেয়। এস আলম গ্রুপের অনিয়ম ও বিদেশে টাকা পাচারের অভিযোগ নিয়েও উচ্চ আদালতে গেছেন সুমন। তার আবেদনের পর দুদককে তদন্তের নির্দেশ দেওয়া হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশকাণ্ড নামে পরিচিত দুর্নীতির বিষয়টিও আদালতের নজরে আনেন তিনি। পরে দুদক ৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। ১৬ জন চাকরি হারান। মাদারীপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপের বিদেশে টাকা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়েও হাইকোর্টে যান সুমন। পরে দুদককে তদন্তের নির্দেশ দেয় আদালত। সেই মামলা এখনো চলছে। ২০১৯ সালে ঢাকার রমনা থানায় নুসরাত জাহান রিফাত নামে এক তরুণীকে অভিযোগ ওঠে। ব্যারিস্টার সুমনের করা মামলায় ওসি মোয়াজ্জেম হোসেনের ৮ বছরের সাজা হয়। একই বছর পঞ্চগড় কারাগারে পলাশ কুমার রায়ের অস্বাভাবিক ঘটনা নিয়েও আদালতে যান সুমন। তার আবেদনের পর সারা দেশের জেলা কারাগারের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। পুলিশের সাবেক আইনজীবী বেনজির আহমেদ, ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিন এ খান, বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, রমনা থানার সাবেক ওসি মনিরুল ইসলামের মতো রথী মহারথীদের বিরুদ্ধেও উচ্চ আদালতে অভিযোগ নিয়ে গেছেন ব্যারিস্টার সুমন। তার আবেদনের পর কারো বিরুদ্ধে তদন্ত শুরু হয়, কারো বিরুদ্ধে হয় মামলা। জনস্বার্থেও তার কাছে অনেক মামলা আসে। রাস্তার মধ্যে থেকে বৈদ্যুতিক খুঁটি অপসারণ, সুদ কারবারিদের আইনের আওতায় আনা, ঢাকার বোরাক টাওয়ারের কর ফাঁকি ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় ৮০০ কোটি টাকার সম্পত্তি পুনরুদ্ধারের আদেশও এসেছে ব্যারিস্টার সুমনের করা মামলায়। সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ যাত্রা বাতিল, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ, অপ্রয়োজনীয় সিজার বন্ধের আবেদন নিয়েও উচ্চ আদালতে গেছেন তিনি। এমনকি হাইকোর্টের এক বিচারপতির ছেলেকে পরীক্ষা ছাড়াই আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আদেশও চ্যালেঞ্জ করেছেন তিনি। এভাবে মামলার তালিকা দিলে কলমের কালি ফোরাবে খাতা। সুমনের জন্ম ও বেড়ে ওঠা হবিগঞ্জে। ছোটবেলা থেকে সামাজিক সচেতনতা এবং ন্যায়ের প্রতি তার আবেগ স্পষ্ট। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জীবনে তিনি রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন, যা তাকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিতি এনে দেয়। সুমন কখনো ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করেননি, বরং সমাজের অন্যায়, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং মানুষের অধিকার সরাসরি আওয়াজ তুলেছেন। ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে তিনি সমাজের নানা অনিয়ম ও অসঙ্গতি নিয়ে আলোচনা করেছেন। দুই প্ল্যাটফর্মেই তার লাখ লাখ অনুসারী রয়েছে। ২০২৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন সুমন, পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঘাঁটিতে নৌকা ডুবিয়ে সংসদে যান। এমপি হওয়ার আগেই নিজ এলাকা হবিগঞ্জের মাধবপুরে এত কাজ করেছেন যে তাকে ভোট দিয়ে ভাসিয়ে দিয়েছেন মানুষ। তিনি কখনো হিংসা বা লিপ্ত হননি, বরং দেশের যুবকদের জন্য শিক্ষার অধিকার, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় তার কর্মকাণ্ডই প্রধান। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর যেসব ঢালাও মামলা করা হয় তার একটিতে ফেঁসে গেছেন ব্যারিস্টার সুমন। ওই বছরের ২১ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। বাদী হৃদয় মিয়ার অভিযোগ, মিরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর সময় ছিলেন সুমনও। মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার সময় লোহার রড, হাসুয়া, আগ্নেয় এবং রাম নিয়ে শিক্ষার্থীদের ওপর করা হয়েছে। এই মামলার ৩ নম্বর আসামি সুমন। গ্রেপ্তারের পরদিন আদালতে তোলা হলে সাবেক সংসদ সদস্যকে কাঁদতে দেখা যায়। সেদিন থেকে শুরু করে আজ অবধি তিনি জামিন পাননি। মানুষের আইনি অধিকার নিশ্চিত করার লড়াইয়ে সব সময় সক্রিয় মানুষটি আজ আইনের সুবিচার পাচ্ছেন কিনা সে প্রশ্ন উঠেছে।